নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল বিরাট বড় টাকা খরচা করে একজন ডিফেন্ডারকে আজকে অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে। তাকে নিয়ে আপডেট শেয়ার করব। আজকে ইস্ট বেঙ্গলের সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। এছাড়া বেশ কিছু ফুটবল আপডেট, কলকাতা ডার্বি সিএফএল এর সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আজকে ইস্ট বেঙ্গলে যে সিএফএল এর ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে ম্যাচটা হেরেছে। এবার ইস্ট বেঙ্গল কি সত্যি আজকে খুব জঘন্য ফুটবল খেলেছে? সেটা কিন্তু বলা যাবে না। আজকে পাঠচক্রের একটাই উদ্দেশ্য ছিল যে ক্লিন শিট রাখবো। গোলের তলায় যে গোলকিপার খেললো, অসাধারণ ফুটবল খেলেছে এবং পুরো দলটাই কিন্তু আজকে ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু দারুণ খেলেছে। তো সেক্ষেত্রে আজকে যে প্লেয়ারের প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে অর্ণব দাস। কয়েকটা দিন আগে, সম্ভবত 2 থেকে 3 দিন আগে তার মা মারা গেছে, তারপরেও আজকে মাঠে যে সে পারফরমেন্সটা দিল, এই পারফরমেন্সটা মনে রাখার মতন। এবং প্রতিপক্ষ যেখানে ইস্ট বেঙ্গল, তো সেখানে যথেষ্ট তাকে চাপে তো বারবারই পড়তে হয়েছে। শেষের দিকে কয়েকটা একদম আউটস্ট্যান্ডিং সেভ করেছে এবং ওভারঅল কিন্তু দারুণ আজকে ফুটবল উপহার দিয়েছে, ক্লিন শিট রাখতে পেরেছে। এবং ইস্ট বেঙ্গল যে গোলটা খেয়েছে সেটা হাইলাইন ডিফেন্স খেলার দরুন, সেখানে ডিফেন্সে একটা জায়গায় ভুল হয়, সেখান থেকেই কিন্তু গোল হজম করতে হয়। এবার গোলটা সেভ করাও যেত। বারবারই বলছি, আদিত্যকে এই বছরে একদমই খুব একটা ছন্দে লাগছে না। তো আদিত্য সেই জায়গা থেকে গোল আটকাতে পারে না, গোল হয়ে যায়। কিন্তু প্রশংসা করতে হবে পাঠচক্রের গোলকিপারের। সে যেরকম পারফরমেন্স আজকে করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। পুরো টিম তাদের পরিকল্পনার যেরকম ডিফেন্সিভ ছিল সেই করে একটা সুযোগ, সেখান থেকেই একটা গোল। আর ইস্ট বেঙ্গল অনেক চান্স ক্রিয়েট করেছে, চেষ্টা করেছে, শট করেছে, কিন্তু গোলের রাস্তা ওপেন হচ্ছে না। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট চিন্তার কারণ গোল করার লোকের অভাব। জেসিনটিকে আটকে দিলেই দেখা যাচ্ছে যে আর কোনো প্লেয়ার গোল পাচ্ছে না। তো অবশ্যই এই জায়গাতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের উচিত যে ডেভিড, তাকে কিন্তু সিএফএল স্কোয়াডে রেজিস্টার করানো। কারণ ডেভিড যতই হোক আইএসএল এ তাকে হয়তো প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেওয়া যাবে না, সম্ভবও নয় সেটা। তো সেক্ষেত্রে ডেভিডের ফর্মটাকে ঠিকঠাক ধরে রাখার জন্য তাকে গেম টাইম দিতে হবে। বেঞ্চ থেকে এসে প্রতিদিন ডেভিড গোল করবে হয় না। এটা কিন্তু সব থেকে বড় মঞ্চ ডেভিডের জন্যও হবে এবং ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে ভালো সিদ্ধান্ত হবে যে ডেভিডকে সিএফএল এ রেজিস্টার করানো হোক। এবং সিএফএল একটা সময় ডেভিড সর্বকালের সেরা সর্বোচ্চ গোলদাতা ছিল। তো সেক্ষেত্রে ডেভিডকে যদি সুযোগ দেওয়া হয়, ডেভিড যদি গোলের মধ্যে থাকে, তো সেটা কিন্তু পরবর্তী সময় সিনিয়র দলের জন্য ভালো হবে। যখন প্রয়োজন হবে সুপার সাব হিসাবে ডেভিডকে নামিয়ে গোলের জন্য ইস্টবেঙ্গল দেখতে পারে। এটা হয়তো খুব তাড়াতাড়ি হবে এবং পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ, সেই ম্যাচেই হয়তো এটা হতে চলেছে। সেই ম্যাচ থেকেই বেশ কিছু সিনিয়র ফুটবলারকে দেখা যাবে। আজকে প্রভাত মোটামুটি ঠিকঠাকই খেলেছে, একটা ক্ষেত্রে ইয়েলো কার্ড দেখেছে। ওভারঅল প্রভাতের জন্য আমার মনে হয় এই সিজনটা যথেষ্ট ভালো যাবে। সে নিজেকে তৈরি রাখছে, ফিট রাখছে, গেম টাইমের মধ্যে থাকছে। তাকে কিন্তু আমরা সিনিয়র দলে ভালো করতে অবশ্যই দেখতে পাবো। এই দলে কিন্তু মার্ক জোথানপুইয়াকেও একটা অপশান হিসাবে রাখা উচিত। সেও কিন্তু কোয়ালিটি প্লেয়ার, সেও কিন্তু মাঝমাঠ কন্ট্রোল করতে পারে। মাঝমাঠে কিন্তু নাসিব যখন চলছে না, তখন কিন্তু মার্ক জোকেও ব্যবহার করা যেতে পারে। এই চেঞ্জেসগুলো করা যেতে পারে। আর আজকে আরো একটা জিনিস, পাঠচক্র জেতার দরুন তাদের কিন্তু বিরিয়ানির অফার করা হয়েছিল যে তোমরা জিতেছো, তোমাদের চলো দাদা বৌদি বিরিয়ানি খাওয়ানো হবে। কিন্তু পুরো টিম তাদের গোলকিপারের পাশে রয়েছে এবং পুরো টিম জানিয়েছে ম্যানেজমেন্টকে যে না, আমাদের আজকে কোনো রকম বিরিয়ানি খাওয়ার প্রয়োজন নেই। সেই যে টাকাটা খরচা হতো বিরিয়ানি খাওয়ানোর জন্য, সেই টাকাটা যেন আমাদের গোলকিপারকে দেওয়া হয়। তার মায়ের কয়েকদিন বাদেই কাজ হবে, সেখানে সে ব্যবহার করতে পারবে। এবং ক্লাবের তরফ থেকেও, ম্যানেজমেন্টের তরফ থেকেও তারা কিন্তু জানিয়েছে ঠিক আছে, এই টাকাটা কিন্তু তাদের গোলকিপারকে দেওয়া হবে। এটাও কিন্তু খুব ভালো সিদ্ধান্ত। এবং ফুটবল যে কতটা একটা ভালো গেম, সেটা কিন্তু এই জিনিসগুলোই প্রমাণ করে। এবং ফুটবল যে টিম গেম, সেটা কিন্তু দেখা যায়। খুবই ভালো আজকে লাগলো। আর ইস্টবেঙ্গল লাস্ট কবে সিএফএল এ হেরেছিল আমার তো মনে পড়ছে না। আজকে হারলো, এর আগে খুব সম্ভবত আগের সিজনে একটা ম্যাচেও হারেনি, ড্র ছিল কিছু। এবছরের ড্র
জয় ছিল, হারতে হলো, ঠিক আছে, খেলায় হার জিত থাকবেই, তবুও উন্নতির অনেক জায়গা রয়েছে। এই বছরে সিএফএল প্রচন্ড পরিমাণে টাফেস্ট একটা লিগ হতে চলেছে। হ্যাঁ, প্রথম দিকে একটু দলগুলো এরকম খেলে, তারপর বড় লিগ তো পরবর্তী সময় দেখা যায় বেশ কিছু দল তাদের ছন্দ পতন হয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ধৈর্য ধরতে হবে এবং ভালো করতে হবে, তাহলে কিন্তু পরবর্তী সময় আবারও চ্যাম্পিয়নশিপের রেসের মধ্যে তারা আসতে পারবে বলে আমি আশাবাদী। তো এরপর যদি আমরা একটুখানি সিএফএল এর ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, সিএফএল এর ডার্বি ম্যাচ কিন্তু হতে চলেছে, যেরকমটা আপডেট বেরিয়ে আসছে কল্যাণী স্টেডিয়ামে। সেখানে কিন্তু খেলা হবে 19 তারিখে, সময় যেরকমটা আজকের দিনে আপডেট বিকেল 5:30 থেকে কিন্তু এই ম্যাচটা হবে। ম্যাচের টিকিট নিয়ে খুব তাড়াতাড়ি আপডেট আসবে, হয়তো আজকে রাতেও যদি কিছু আপডেট থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট সেখানে তোমরা পেয়ে যাবে। তো টিকিট কাটতে হবে, এছাড়া অনলাইনে হয়তো টিকিট কাটার ব্যাপার থাকবে। তো ডার্বি ম্যাচ কিন্তু জমে যাবে, খুবই ভালো খেলা হবে। ডার্বি মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগের বছর সিএফএল এ ইস্টবেঙ্গল ডার্বি জিতেছিল, দেখা যাক এই বছরটা কিরকম হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এবার যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই আমরা কথা বলবো নিশু কুমারকে নিয়ে। কালকে যখন নিশু কুমার অফিসিয়ালি নিজে তার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানালো যে সে ইস্টবেঙ্গলে থাকছে না, ইস্টবেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ, তখন তোমাদের আপডেট জানিয়েছিলাম যে নিশু কুমারের সঙ্গে বেশ কিছু ক্লাব কথাবার্তা বলছে, জামশেদপুরের সঙ্গে ভালো রকম কথাবার্তা চলছে। তো আজকে সকাল থেকেই আপডেট আসছে যে নিশু জামশেদপুরেই সাইন করছে, এবং কিছুক্ষণ আগে অফিসিয়ালি হয়ে গেল নিশু কুমার কিন্তু সে জামশেদপুরে ডিল ডান হয়ে গেছে। তো আরো একবার আমরা যে নিউজগুলো করেছিলাম সেটা কিন্তু একদম পেন অ্যান্ড পেপার হলো। অনেকই হয়, অনেক আবার ঘেঁটেও যায়, ঘেঁটে গেলেও বলে দিই, হয়ে গেলেও জানিয়ে দিই। তো আশা করছি নিশু কুমার সে অবশ্যই ভালো জামশেদপুরের হয়ে পারফরমেন্স করবে, এবং খুব সম্ভবত ডুরান্ড কাপে নিশু কুমার নামতে চলেছে বলেই সেরকম খবরাখবর বেরিয়ে আসছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে নিশু কিরকম পারফরমেন্স করে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের বিগ ট্রান্সফার নিউজ নিয়ে, তোমাদের বহুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে জয় গুপ্তা সে ইস্টবেঙ্গলেই আসছে। ফাইনাল কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, এবং সেই পেপার ওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেলেই সে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো যেরকমটা আজকে খেলনামের তরফ থেকে, পরবর্তী সময় মার্কাসের তরফ থেকে আপডেট আসে যে লাস্ট 24 ঘন্টার মধ্যে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গিয়ে এবার কিন্তু জয় গুপ্তা সে ইস্টবেঙ্গলের প্লেয়ার। ট্রান্সফার ফি লাগছে, যেটা খেলনামের তরফ থেকে জানানো হচ্ছে 1,60,00,000 টাকা আনুমানিক ট্রান্সফার ফি লাগছে, কিন্তু আমাদের কাছে যেটা আপডেট এর থেকে হয়তো কিছুটা কম হয়তো ট্রান্সফার ফি লাগছে, বা টোটাল দেখতে গেলে ওই 1,60,00,000 কাছাকাছি ট্রান্সফার ফি দিয়ে জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে। জয় গুপ্তা এর আগে পর্তুগাল এবং স্পেনে সেখানে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএল এ এফসি গোয়ার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছে। এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। ইস্টবেঙ্গল কবে অ্যানাউন্সমেন্ট করে সেই দিকে নজর থাকবে, এবং ডুরান্ড কাপেই হয়তো জয় গুপ্তাকেও আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম ভরসামান প্লেয়ার হিসাবে দেখতে পাবো। এবং ইস্টবেঙ্গল যে যথেষ্ট ভালো ট্রান্সফার উইন্ডোতে কাজ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ট্রান্সফার ফি দিয়ে একের পর এক প্লেয়ারকে তুলছে। আমরা জানিয়েছিলাম যখন ইস্টবেঙ্গল দল গঠনের কাজে নেমেছিল, ইস্টবেঙ্গল আনুমানিক 60 থেকে 70 কোটি টাকার দল গঠন করবে যদি টোটাল স্কোয়াড ভ্যালু দেখা যায়। তো সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নেওয়া, তার সঙ্গে ভালো অ্যামাউন্ট খরচা করা, সেগুলো কিন্তু করছে। তো লাগে টাকা দিচ্ছে ইমামি, এটা কিন্তু বলাই যায়। এছাড়া বেশ কিছু আরো সামনের দিকে চমক আসতে চলেছে, এটুকু আপডেট তোমাদের আজকে জানাচ্ছি। প্রচন্ড পরিমাণে ব্যস্তর মধ্যে রয়েছি, সেই কারণে সবসময় ভিডিও দেওয়া সম্ভব না। একটু সোশ্যাল মিডিয়াতে দেখো, এবং চেষ্টা করব কালকে সকাল 9টার সময় আমরা লাইভে আসার, সেখানে অনেক কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আপডেট আমরা শেয়ার করব। তো অবশ্যই কালকে সকাল 9টায় কিন্তু আমাদের চ্যানেলে একটুখানি নজর রেখো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কালকে লাইভে আসবো। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের প্লেয়ার মাদি তালালকে নিয়ে কথা বলি, তাকে নিয়েও কিন্তু কিছু আপডেট বেরিয়ে আসছে। যেরকমটা শোনা যাচ্ছে মাদি তালালের সঙ্গে কিন্তু এখনো যেহেতু চুক্তি রয়েছে, অফিসিয়ালি চুক্তি কিন্তু টার্মিনেট হয়নি। এবার মাদি তালালের ব্যাপারে কিছু পজিটিভ ব্যাপার বেরিয়ে আসছে। কি পজিটিভ ব্যাপার? আইএসএল এর কিছু ক্লাব মাদি তালালকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। ক্লাবের নাম সেরকম ভাবে না জানা গেলেও যেরকমটা আমার মনে হচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু আরো একবার মাদি তালালকে ফিরিয়ে নিতে পারে। এছাড়া ফ্রান্সের কিছু ক্লাব
তারা মানে একটু লোয়ার ডিভিশনের ক্লাব, তারাও কিন্তু মাধি তালালের সঙ্গে কথাবার্তা বলছে যদি সেখানে খেলা যায়। এবং মাধি যেহেতু নিজে রিকভারি ফেজ থেকে আসছে, ইস্টবেঙ্গল যদি তাকে ছেড়ে দেয় তো খুবই ভালো, যদি লোন দিলেও তাকে খেলার সুযোগ করে দেয় যে তুমি খেলো, সুস্থ হও, তারপরে দেখা যাবে, সেটাও কিন্তু হতে চলেছে। সামনের দিকে মাধি তালালকে নিয়েও একটা বড় আপডেট আসবে বোঝা যাচ্ছে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো দেখা যাক কি হয়, ছেড়ে তো দেবে মনে হচ্ছে, তারপরও আরো কিছু ইন্টারেস্টিং আপডেটও আসতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিও। এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। সবাই একটুখানি লাইক করো, যারা চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।